হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন। এখন চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। দেখতে দেখতে কেটে গেছে বেশ কয়েকটা দিন। শিশির সেদিন যে ইরার সামনে থেকে চলে গেছিল আর ইরার সাথে কথা বলেনি, ইরাকে বিরক্ত করেনি, বরং যতবার দেখা হয়েছে ততবারই পাশ কাটিয়ে চলে গেছে, নয়তো কোনো অজুহাতে এড়িয়ে গেছে। ঠিক তেমনই একটা ঘটনা আজও ঘটেছে। ইরা আর মিলি প্রতিদিনের মতো আজও হেলে দুলে হেঁটে আসছিল। ব্রিজের ওপর উঠতেই প্রতিদিনের মতো হাজির হলো তুহিন। ইরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ওর সাথে? তুহিনকে বাকি কথাটুকু বলতে না দিয়ে ইরা বলল, ওর সাথে আপনার কথা আছে, প্লিজ যান আপনারা। মিলি আর তুহিন ব্রিজের আরেক পাশে চলে গেল। ইরার সামনে এক পলক তাকিয়ে দেখলো শিশির বাইকের ওপরে বসে আছে। শীতের মধ্যেও শিশিরের পরনে অ্যাশ কালারের 3/4 প্যান্ট, গায়ে ফুল হাতার গেঞ্জি, চুলগুলো এলোমেলো, চোখে তখনও ঘুম ঘুম ভাব। দেখেই বোঝা যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠে এসেছে। হাতে জ্বলন্ত সিগারেট, মনের সুখে টানছে, যেন আশেপাশে কেউ নেই। ইরা এই কয়েকদিন অনেকবার চেষ্টা করেছে শিশিরের সাথে কথা বলার, তবে পারেনি। শিশির হয়তো ফোনে কথা বলার ব্যস্ত হয়ে গেছে, নয়তো বাইক নিয়ে পাশ কাটিয়ে চলে গেছে। ইরা গিয়ে শিশিরের একদম পেছনে গিয়ে দাঁড়ালো, নরম কণ্ঠে ডাকলো, শিশির ভাই। শিশির একবারও পেছনে ফিরে তাকালো না, বরং পকেট থেকে ফোন বের করে কানে ধরলো। বাইক থেকে নেমে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, যেন সে ইম্পর্টেন্ট কারোর সাথে কথা বলায় ব্যস্ত। হয়তো এটা বোঝালো। বিষয়টা বুঝলো ইরা। একই জায়গায় দাঁড়িয়ে ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে এড়িয়ে যাচ্ছেন আপনি? শিশির ইরার দিকে তাকালো একবার, কান থেকে ফোনটা নামিয়ে পকেটে ঢুকিয়ে বলল, এত মূল্যবান মানুষকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা আমার মতো অধমের আছে? শুধু চেষ্টা করছি ভালো মানুষদের থেকে দূরে থাকার। বলা তো যায় না কখন কি হয়ে যায়। শিশির ভাই, আমি সেদিন ওভাবে বলিনি। আমি মানুষ খারাপ হতে পারি, তবে বোকা নই। আমি আসলে ওই দিন, শিশির ভাই। ইরা কথাটুকু শেষ হয়নি। শিশির বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে চলে গেছে। ইরা ফাঁকা দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এত রাগ? আমার সামান্য কথায় আপনি এত রাগ করেছেন শিশির ভাই? শিশির চলে যেতেই মিলি তুহিনের দিকে এগিয়ে এলো। তুহিন চলে যেতেই ইরার কণ্ঠে কিছুটা ঝাঁজ মিশিয়ে মিলিকে বলল, দেখলে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারিস না, অথচ মিনিটের পর মিনিট এত কি কথা বলিস দুজনে। দুজনে এগিয়ে যাচ্ছে স্কুলের দিকে। মিলির চোখের চশমাটা ঠেলে দিয়ে বলল, তেমন কিছু বলি না, উনি বাসার সবার খোঁজ খবর নেয়, আমার পড়াশোনার, স্কুলে কেউ বিরক্ত করে কিনা এইসবে জিজ্ঞাসা করে। এরা হা হয়ে গেল, মিলির দিকে তাকিয়ে পড়ল, আমি তো ভেবেছিলাম তোদের মাঝে কিছু চলছে। কি চলবে? এরা হতাশ হলো, তবুও বলল, আমার মনে হয় তুহিন ভাইয়া তোকে পছন্দ করে। করতেই পারে, পাড়া প্রতিবেশী বোন হই আমি ওনার। এরা কপাল চাপড়ালো, বিড়বিড় করে বলল, গাধা একটা। এরা বিকেলে বাড়ি ফিরে স্তম্ভিত। বাড়িতে কয়েকজন লোক। ক্লাস শেষে প্রাইভেট থাকার কারণে ইরার আগেই পলাশ মুন্সি বাড়ি ফেরে। আজও তাই হয়েছে। বাবা বাড়ি ফেরার ঘন্টাখানেক পর ইরা ফিরেছে। তবে বাড়িতে এমন লোকজন দেখে মনে ভয়ের সৃষ্টি হলো ইরার। দ্রুত পায়ে বাড়ির ভেতরে প্রবেশ করতেই আরেক দফা অবাক হলো। বাড়ির ড্রয়িং রুমে কথা চলছে। সেখানে উপস্থিত আছেন পলাশ মুন্সি, গ্রামের চেয়ারম্যান মোস্তফা তালুকদার, তার স্ত্রী আজিয়া তালুকদারের মধ্যে কথা চলছে। এরা গুটি গুটি পায়ে রুমে ঢুকলো। এলিনা তখন রুমের ভেতরে পায়চারি করছে অনবরত। জাহানারা বেগম ট্রেতে নাস্তা সাজিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন। ইরাকে দেখতেই এলিনা ছুটে এসে ছোট বোনের হাত ধরে বলল, বাইরে কি হচ্ছে? আব্বু কি রেগে আছে? কি বলছো তুমি? আমি তো কিছুই জানি না। ও, তুই যা, ফ্রেশ হয়ে নে। ইরা চলে যেতেই এলিনা কাউকে ফোন দিল। মা, ওনারা কেন এসেছিল আমাদের বাড়িতে? ওনারা একটা গুরুত্বপূর্ণ কাজে এসেছিল। গুরুত্বপূর্ণ কাজ? ওই মুহূর্তেই পলাশ মুন্সি প্রবেশ করলো রুমে। ইরার মাথায় হাত বুলিয়ে আদর করে বলল, আপুকে একটু ডাকবে আম্মু? ইরা বাবার কথায় মাথা নাড়িয়ে চলে গেল। ফিরল ঠিক মিনিট দুয়েকের মধ্যেই। এলিনা, ইরা দুজনেই দাঁড়িয়েছে তার বাবার সামনে।
ইরা বাবার দিকে তাকিয়ে আবারও নত মাথায় বোনের দিকে তাকালো। পলাশ মুন্সি হাতের ইশারায় দুই মেয়েকেই ডাকলেন কাছে। ইরা এলিনা গিয়ে বাবার দুপাশে বসলো। পলাশ মুন্সি দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে এলিনার উদ্দেশ্যে বলল, মোস্তফা তালুকদারের বড় ছেলেকে তুমি চেনো? এলিনার মাথা নিচু অথচ ছোট করে উত্তর দিল, হুম। ওর বাবা মা এসেছিল সৈকতের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে। ইরা চমকিত নয়নে বাবার দিকে তাকালো, পরপরই এলিনার দিকে। ইরা জানে তার বোনের নিজস্ব পছন্দ আছে, তাহলে সৈকতের সাথে কেন বিয়ের কথা উঠবে? পলাশ মুন্সি একটু থেমে আবার বলল, আমি তাদের কোনো প্রকার কথা দেইনি। আমি তাদের বলেছি বিয়েটা যেহেতু আমার মেয়ে করবে তাই সিদ্ধান্ত তার। এলিনা অস্পষ্ট সুরে ডাকলো, আব্বু। আমার কথা এখনো শেষ হয়নি মা। তোমাদের যদি কোনো নিজস্ব পছন্দ থাকে তাহলে আমাকে জানাতে পারো। তোমার পুরো অধিকার আছে তোমার জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নেয়ার। বলো, তোমার কি কোনো পছন্দ আছে, নাকি মোস্তফা তালুকদারের প্রস্তাবে আমি হ্যাঁ বলবো? এরা অবাক চোখে চেয়ে আছে বাবার দিকে, পরপর এলিনার দিকে তাকালো। এলিনা কোনো কথা বলল না। পলাশ মুন্সি মেয়ের দিকে ফিরে বসলো, নরম কণ্ঠে বলল, এলিমা, নির্ভয়ে বলো, তোমার কোনো পছন্দ থাকলে আমাকে জানাও। এলিনা অতি কষ্টে বলল, আপনার পছন্দই আমার পছন্দ। আপনার যে কোনো সিদ্ধান্ত আমার কাছে মূল্যবান। আসলে কি বলতো, সৈকত ছেলেটা ভীষণ ভালো। এখনকার যুগে সচরাচর এমন ছেলে পাওয়া খুব কঠিন। ছেলেটা ভদ্র, মার্জিত, চলাফেরা, দেখতে শুনতে সবকিছুতেই মানানসই। তাই আমার অমত নেই, এমন একটা ছেলেই আমি চেয়েছি। তবে জাহানারা বেগম, ইরা আর এলিনা তিনজনই একসাথে বলে উঠল, তবে তবে চেয়ারম্যান সাহেবের ছোট ছেলেটা হাড় বজ্জাত, উগ্র মেজাজের, আস্ত একটা বেয়াদব। আমি ওর শিক্ষক ছিলাম এক সময়। মিনিমাম রেসপেক্টটুকু দেয় না, মারপিট করে, হুমকি ধামকি দেয়, এলাকায় গুন্ডামি করে বেড়ায়। আস্ত বদমাস একটা। ওই বেয়াদবকে মেয়ে দেবে কে? ইরার কেন জানি কথাগুলো খারাপ লাগলো। শিশির সম্পর্কে এমন কথা একটুও ভালো লাগলো না। জাহানারা বেগম বললেন, ছোটটাকে দিয়ে তো তোমার কোনো কাজ নেই, তাহলে ওকে নিয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই তো। তার থেকে বরং তুমি মোস্তফা তালুকদারের সাথে কথা বলো, নিজের মতামত জানাও। এখানে ঘটা করে মতামত জানানোর কিছু নেই। চেয়ারম্যান সাহেব বলে গেছেন উনি সকালে দেখা করবেন। যদি আমাদের উত্তরে হ্যাঁ হয় তাহলে ওনারা কালই আংটি পরিয়ে যাবেন। মুন্সিবাড়িতে সকাল থেকেই চলছে ভীষণ তোড়জোড়। আজ তালুকদার বাড়ি থেকে লোকজন আসবে আংটি পরাতে, আর বিয়ের ডেট ও আজই ফিক্সড করা হবে। ইরার মামা মামি আর মামাতো ভাই এসেছে, সাথে এসেছে ইরার নানা নানি, চাচা চাচি, বাড়ির পাশের সব। সকাল থেকেই বোঝা যাচ্ছে বাড়িতে বিয়ের আমেজ। কেউ রান্না করছে, কেউ গোছগাছ করছে, কেউ বা এলিনাকে রেডি করছে। প্রায় বিকেল হয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যেই ওনারা চলে আসবে। প্রায় বিকেল 5:30টায় তালুকদার বাড়ির গাড়ি এসে থামলো মুন্সি বাড়ির সামনে। একে একে সবাই বের হলো। মোস্তফা তালুকদার, আজিয়া তালুকদার, সৈকত তালুকদার, সৈকতের দুইটা চাচা আর একটা মামা। সর্বশেষে বাইক নিয়ে ঢুকলো শিশির আর তুহিন, চুপচাপ ভদ্র ছেলের মতো। মায়ের পাশে বসে পড়ল শিশির। প্রতিদিনের মতো আজ আর 3/4 প্যান্ট পরনে নেই। কালো প্যান্ট, সাদা শার্টের সাথে কালো জ্যাকেট। পুরো হিরো লাগছে। এক দেখাতে যে কোনো নারীর মন জয় করতে সক্ষম। বড়রা সবাই কথা বলছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। আংটি পরানো হবে সন্ধ্যার পর। বড়দের কথার মাঝে না থেকে শিশির আর তুহিন বেরিয়ে এসেছে বাড়ির বাহিরে। হাতে তার শরবতের গ্লাস। উঠানের চেয়ারে বসলো দুজনে আরাম করে। ঠিক সেই মুহূর্তে ইরা থেকে একটা ছেলের হাত ধরে হাসতে হাসতে বাড়িতে ঢুকলো। তুহিন একবার তাকালো শিশিরের দিকে, পরপর শিশিরের মুখভঙ্গি বুঝতে পারলো। হাত রাখলো শিশিরের হাতের উপর, বিড়বিড় করে বলল, ওইটা ইরার কাজিন, প্লিজ সিন ক্রিয়েট করিস না। তীব্র রাগ আর জেদের বশে শিশিরের হাতের মুঠোয় টুকরো টুকরো হয়ে গেল গ্লাসটা। টপ টপ করে ফোটায় ফোটায় রক্ত মাটিতে পড়ল। তুহিন সেদিকে খেয়াল করে ব্যস্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালো। শিশিরের ক্ষত বিক্ষত হাতটা ধরে ব্যস্ত কণ্ঠে বলল, শিশির, এটা কি করলি তুই? শিশিরের দৃষ্টি তখনও ইরার হাতের দিকে স্থির। চোখ দুটো লাল হয়ে গেছে মুহূর্তেই। হাতের গ্রিপ ফুলে ফেপে উঠেছে। জল শক্ত হয়ে গেল মুহূর্তেই। তুহিনের দুই হাতের আজলায় শিশিরের রক্তমাখা হাতটা
তুহিন পকেট থেকে রুমাল বের করে কাটা স্থানে চেপে ধরলো। শিশির একবার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিতে চাইলো, তবে তুহিনের জন্য পারেনি। তুহিন অনবরত বলেই চলেছে, আমি শান্ত হতে বলছিলাম তোকে, আর তুই এটা করলি। দেখেছিস একবারও কি অবস্থা হয়েছে। ইরার নজর হঠাৎই শিশিরের হাতের দিকে পড়তেই তড়িৎ গতিতে এগিয়ে এলো, ব্যস্ত কণ্ঠে বলল, কি হয়েছে তুহিন ভাই, ওনার হাত কাটলো কিভাবে? শিশির দাঁতে দাঁত চেপে অতি অবহেলায় বলল, তুহিন, একে আমার সামনে থেকে চলে যেতে বল, না হলে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব।